আপনাদের এই বৃহত্তর ঐক্যের মধ্যে কি নওশাদ সিদ্দিকী থাকবেন? রাজনীতিতে যা কিছু ঘটছে, টেলিভিশনের পর্দায় যা দেখছো, সেটা আসল নয়, সেটা সাজানো। পর্দার পিছনে কি আছে সেটা জানা দরকার। আর এই জন্যই রাগ হচ্ছে একটা বড় অংশের, যে সেলিমবাবু পর্দার পিছনে গিয়ে উঁচু মানবেন কেন? উনি তো যা ছিল সব কিছু পর্দার সামনে যেটা প্রজেক্টেড হচ্ছে সেটা দেখবো। আমি বললাম এই প্রজেক্টের পেছনে কে আছে সেটা আমার জানা। নাম করবো না কোনো স্যাটেলাইট চ্যানেলে, আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে ফ্যাব 4 4টি আসনে সিপিআইএম 4টি আসনকে কেন্দ্র লক্ষ্য করে লড়াই করতে নামছে। কোথাও সংখ্যাটা 10, কোথাও 12। তাহলে একটা কথা আপনি আমাকে বলুন, সাধারণ মানুষ যারা তৃণমূলের উপরে বিতশ্রদ্ধ, তারা যদি জানে যে সিপিআইএম 4টি আসনকে কেন্দ্র করে লড়াই করতে নামছে, তাহলে আপনাদেরকে ভরসা করবে কেন? আপনাদের লক্ষ্য 4টি আসন। 4টি কে বলেছে? মিডিয়া দেখা গিয়েছে। আমি চ্যানেলের নাম মিডিয়া সবসময় সত্যি কথা বলে কেস নিয়ে দেওয়া হবে। সত্যি কথা জানতে পেরেছি না, ভ্রূণ হত্যা। যেমন আমি অনেক আগে বলেছিলাম, উত্তর ভারতে যখন যেতাম তখন সব সাইনবোর্ড লাগানো থাকতো, গ্যারান্টি কে 7 লড়কা পয়দা হোগা। দেখুন, কপালে ঈষৎ ঘাম। এবং আমি গতকালও বলেছিলাম আমার নিজের প্রতিবেদনে যে নাহুলসে 31শে ডিসেম্বর এত কেক বিক্রি হয়নি গত পরশু থেকে, যে পরিমাণ একটা কামড়, মানে বাইটকে আমি কামড়ই বলছি, মানে কামড়ের মতোই একটা অভিঘাত ফেলে দিয়েছে একটা ছোট্ট বাইট। মন বুঝতে গিয়েছিলাম মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য সম্পাদক, যার সম্পর্কে ভয়ঙ্কর অভিযোগ, তিনি সিপিআইএমের শূন্যের গেরো কাটাতে চাইছেন। ঠিকই, মানে সিপিআইএমের রাজ্য সম্পাদকের অন্য কোন দলের গেরো কাটানো উচিত আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। সিপিআইএমের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ যে তিনি শূন্যের গেরো কাটাতে চাইছেন। ভয়ঙ্কর অভিযোগ, তিনি মন বুঝতে গিয়েছিলেন। আমি জানি না সাইকোলজি রিড না করে কবে কোথায় কোন দল রাজনীতি করে, যদি আপনারা জানেন তাহলে সেটা আপনারাই জানেন। অবশ্য সে সমস্ত দলের রাজনীতি করার সময় সাইকোলজি রিড করার প্রয়োজন হয় না, যারা আদৌ সাইকোলজি ধারে না। তারা অন্য কিছুর জোরে ভোট যেতেন। সেরকম কোনো দলের কথা যদি আপনাদের মনে থাকে আপনারা করবেন। আমি সেলিমের সঙ্গে কথা বলার একটা ছোট্ট কথা, তখন আমরা সদ্য যুবক, সদ্য বউ ফুটছে, আমরা টিভি টেলিভিশন চ্যানেলে দেখলাম যে 1999 সালে অজিত পাঁচা তিনি মোহাম্মদ সেলিমকে হারালেন। যদিও তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতেন সিপিআইএম ভয়ঙ্কর বিজ্ঞানসম্মত অর্থাৎ সায়েন্টিফিক রেগিং করে সমস্ত সিট জিতে ফেলে যান, কিন্তু কলকাতা উত্তর পূর্ব এখন ডেমোলিশ হয়ে গেছে, সেই সিটটি জিততে পারে। 2004 সালে সেই সিটে মোহাম্মদ সেলিম 50% ভোট পেয়ে জিতলেন, এবং তখন কিছু ক্লাব থেকে একটা ফ্লেক্স প্রকাশ করা হয়েছিল, যাতে লেখা ছিল কলকাতার উত্তর মোহাম্মদ সেলিম। কিন্তু তখন সিপিআইএম রাজ্য সরকার পরিচালনা করছে। তৎকালীন পার্টির সম্পাদক অনিল বিশ্বাস বলতেন, আমরা ক্ষমতায় নেই, আমরা সরকারে আছি, তাই আমি বলছি সরকার পরিচালনা করতেন। তখন তাদের এই ফ্লেক্স সংস্কৃতি বা প্রার্থীর ছবি, এই ব্যাপারটা এখন যেটা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে, তখন ছিল না। মোহাম্মদ সেলিমকে পার্টির পক্ষ থেকে বলা হয় এবং তিনি অনুরোধ করেন সেই সংশ্লিষ্ট ক্লাবগুলিকে ছবি সরিয়ে ফেলার। মোহাম্মদ সেলিম কি ভবিষ্যৎ রাষ্ট্র? মোহাম্মদ সেলিম কিন্তু এগিয়ে ভাবেন। মোহাম্মদ সেলিম কি মন বুঝতে ভালো পারেন? সেলিমটা মন বুঝতে গেলে ভয়ঙ্কর বিতর্ক এবং আপনার ভয়ঙ্কর অভিযোগ কি বুঝলেন? আসলে ভবিষ্যৎ দ্রষ্টা নয়, যেটা বলছে রাজনীতি মানে হচ্ছে ভবিষ্যতের নির্মাণ। তার জন্য তার ভাবনা থাকবে, স্বপ্ন থাকবে, পরিকল্পনা থাকবে, এবং তাকে রূপায়িত করার পদ্ধতি প্রকরণ থাকবে। কমিউনিস্ট পার্টি একেবারে তার শুরু থেকে কথা বলেছে, একেবারে কমিউনিস্ট ম্যানিফেস্টোর সময় থেকে, এবং এই কাজটা নানান দেশে, নানান পর্যায়ে, নানান ঘাত প্রতিঘাতে আরও বেশি করে এটাকে পরিশীলিত করা হয়েছে। শুধু ভোটের জন্য নয়, আন্দোলন, সংগ্রাম, সংগঠন পরিচালনার ক্ষেত্রেও। কারণ রাজনীতি হচ্ছে একটা ফলিত বিজ্ঞান, অ্যাপ্লাইড। তাহলে ফলিত রাজনীতি মানে হচ্ছে শুধুমাত্র কতগুলো কেতাবি কথা নয়, তাকে বাস্তবায়ন করার জন্য, সেই পরিকল্পনা করার জন্য কতগুলো ভাবনা লাগে। সেই ভাবনা এখন এই প্রতিজ্ঞানের মতো কোম্পানি, আইটিসে, তারা মনে করে কেনা বেচা করা, বা হচ্ছে তোমার গিয়ে এর দল থেকে ওকে ভাঙানো, ওর দল থেকে ওকে ভাঙানো, বা সরকারি যন্ত্রকে, পুলিশকে ব্যবহার করা, টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে কিছু নেওয়া, বা হচ্ছে তোমার গিয়ে স্ট্যাটিস্টিক্স, তথ্য, যেমন অমিত শাহ মনে করেন ডেটা দিয়ে, তথ্য দিয়ে ভিক্টোরিয়া করা যায়।
কমিউনিস্ট পার্টি এই ধরনের বড় বড় কোম্পানি এজেন্সি ব্যবহার করে না। আর যখন থেকে এজেন্সি কোম্পানি ব্যবহৃত হচ্ছে তখন থেকে সাংবাদিকদের, সিনিয়র অনেক সাংবাদিক যারা রাজনীতিক বিতর্ক করে টেলিভিশন চ্যানেলে মতামত দেন, তাদের অনেকেই এদের পেরোলে চলে যায়। এবং এই পেরোলে চলে গেলে কি হয়, তারা মারফত মানে কথা বলে। ধরো আমি এরকম সাংবাদিকের নাম বলতে পারি যে হচ্ছে আদবানি এবং হচ্ছে মমতার মাঝখানে যোগসূত্র ছিল। এখন আরো একজন আছে যেহেতু যোগী এবং মমতার সঙ্গে, বা নীতিশ কুমার এবং মমতার সঙ্গে, এরকম কিছু মাধ্যম থাকে, এগুলো ভেটারেন জার্নালিস্ট সম্পাদকদের একটা পেশা হয়ে গেছে। তাদের মধ্যে কেউ রাজ্যসভায় যায়, কেউ বিধানসভায় যায়, কেউ প্রচারপত্র করা হয়। সিপিআইএম এদের কাজ হচ্ছে, সিপিএম এদের উপর নির্ভর করে না, আমাদের নিজস্বতা, যেমন সমাজ মাধ্যমের ক্ষেত্রে নিজস্বতা, পত্রিকা প্রকাশন, বই লেখা, তার জন্য নিজস্বতা। এরকম এই রাজনীতিক যে পরিকল্পনা হয়, যে ট্যাকটিক্স ঠিক করতে হয়, স্ট্র্যাটেজি ঠিক করতে হয়, সেটাও আমাদের ইনবিল্ট এবং ইন হাউস। সেখানে সবাইকে যুক্ত হয়, তাদের কিছু এক্সপার্টিজ আছে, বাইরের কিছু এক্সপার্টিজে তাদের মদত দিতে হয়। এবং যে বললাম ফলিত রাজনীতি মানে হচ্ছে তাতে যেমন গণিত থাকবে, তাতে যেমন তোমার গিয়ে ইতিহাস থাকবে, তেমন যাতে অর্থনীতি থাকবে, এরকম ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে মনোবিজ্ঞান থাকবে। এবং এটা আমাদের অনেক সময় সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে তোমার গিয়ে সেন্টিমেন্ট অ্যানালিসিস করতে হয়, লোকে কী ভাবছে, কী চাইছে। আমরা এখন যেটা করছি, সরাসরি একেবারে মানুষের কাছে গিয়ে এই যে 25,000 বৈঠক সভা হচ্ছে, সেখানে বক্তৃতা না করে মানুষের কাছ থেকে জানছি, এবং সেগুলো একেবারে রিয়েল টাইমে রিপোর্ট করা হচ্ছে। সেগুলো আমরা বিশ্লেষণ করছি যে মানুষ কী চাইছে, তার যে কাজ কর্ম এসব ইত্যাদি, আগে 100 দিনের কাজ, আবাস যোজনা, পরিবেশ, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, মাইক্রো ফাইন্যান্স, এই ধরনের ইস্যুগুলো যেমন বেরিয়ে আসছে, তেমনি নির্দিষ্ট সমাজের নির্দিষ্ট অংশের নিজস্ব কিছু চাহিদা আছে। আর আমি নিজে মনে করি পরের মুখে ঝাল না খেয়ে আমাদের সরাসরি সেটা করতে হয়। আর রাজনীতিবিদদের এখন এরকম হয়ে গেছে, বিশেষত হুমায়ুন কবিরের মতো রাজনীতিবিদের নাম করে বলছি, যেটা কিন্তু এত হয়েছে বললে কী হয়, নানান সময় প্রায় মুড চেঞ্জিংয়ের মতো, ওয়েদার চেঞ্জিংয়ের মতো, দল বদল করছে, মত বদল করছে, মুড সুইংই হয়। এখন কেন করছে? কেউ করাচ্ছে, কারো হয়ে করছে, নিজে করছে। এটা সরাসরি সামনাসামনি কথা বললে, এটা মিডিয়া মারফত বা ভিডিও দেখলে বা বক্তৃতা শুনলে হবে না। কারণ কারো কারো থাকে হাতিকে দোদা, খানে কে খেলা, যেখানে কে অরে। তো সেখানে দাঁড়িয়ে সামনাসামনি চোখে চোখ রেখে কথা বললে বোঝা যায় যে আসলে কথার মধ্যে কি ঘোর প্যাচ আছে, মার প্যাচ আছে, বা ভাবনা কি আছে। অন্তত এই যে দল তৈরি করছে বা মসজিদ তৈরি করছে বা বিভিন্ন লোকের সঙ্গে মিশছে, সবচেয়ে লাভবান হয়েছে, পরিষ্কার বলছি, তৃণমূলের মধ্যে যারা উইকেট আছে, মন্ত্রী, এমএলএ, নেতা, যারা হচ্ছে তারা তো সমস্যা জয় করছে, বা ও তোদের ঘরের লোক, ও তো জানে, ও তো বিজেপিও করেছে, তৃণমূলও করেছে। তাহলে মমতা যদি ওকে ব্যবহার করে অজিত চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য, সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার জন্য, বা বিভাজন রাজনীতি করার জন্য যদি করে, তাহলে আমি তো তার কাছ থেকে এই ফিডব্যাকটা তো নিতে পারি, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের কে কে উইকেট আছে, কারা টাকা দিয়েও ব্লক সভাপতি হতে পারলো না, কারা টাকা দিয়েও এমএলএ হতে পারবে না, আবার কারা টাকা দিয়ে এমএলএ হতে চাইছে, অনেক কিছু জানা যায়। বিভিন্ন লোক এত রাগ হলো যে আমি সরাসরি ঘোড়ার মুখে কেন গিয়ে জানতে চাইছি। সেলিমদা, গুণার ঘোষ একটি বিশেষ অঙ্গভঙ্গি করে, আমি সেই অঙ্গভঙ্গি তো করতে পারবো না, আমি দুঃখিত, কিন্তু কথা কি বলতে পারি যে ভিক্ষাপাত্র নিয়ে কমরেড রিপোর্টার কমরেড সেলিম গেলেন। আমার প্রশ্নটা হ্যাঁ, ও বুলিতে বলেছে ভিক্ষাপাত্র, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো আমাদের সবসময় বলে কোটোনারা পার্টি, আমরা তো ওই চিট ফান্ডের টাকা দিয়ে তো আর রাজনীতি করিনি, আর আমরা কখনো কর্পোরেট ফান্ডও নিই না, ইলেকট্রাল বন্ডও নিই না। সুতরাং ভিক্ষার জন্য নিয়ে অসুবিধা নেই কিছু। কিন্তু দেখবে এই ভিক্ষা পাত্র এবং ডুগডুগি, যেটা তুমি দেখেছো, সেটা যেটা ডুগডুগি বেড়াচ্ছে, এই মোদি বলেছিল মনে আছে, হাম মেরা ক্যা হ্যায়, হাম তো ফকির আদমি হ্যাঁ, ঝোলি লেকে নিকল পড়েগে। সুতরাং এটা হচ্ছে মোদির কাছ থেকে বুড়িটা শেখা। আর যেটা ছবিটা দেখেছো ভিজুয়াল, ঠিক আগের দিন মোদি একটা রোড শোতে ডুগডুগি বেড়াচ্ছিলেন। সুতরাং এটা সরাসরি মোদির অনুপ্রেরণায় ডুগডুগিটা নিয়েছে মোহাম্মদ সেলিমের জন্য। বব উলমার একটা সময় সাউথ আফ্রিকার কোচ ছিলেন, যিনি তাকে ল্যাপটপ কোচ বলা হতো, এই যে নতুন ট্রেন্ডটা। এবং মোহাম্মদ সেলিম একদম টেকসাইড একজন মানুষ, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি। আপনি নিজেও বলেছেন, আপনার নিজের একটা দারুণ প্লে লিস্ট আছে, সেটাও আমি জানি।
তা আমার প্রশ্ন হচ্ছে, আপনার দলের সমর্থক যারা, তাদের একটা কোথাও গিয়ে ভীষণ সেন্টিমেন্ট হার্ট হয়েছে, সেদিকে এটাকে একটু অবশ্যই অ্যাড্রেস সেটা হচ্ছে কেন হুমায়ুন কবির এবং কেন আলিমউদ্দিন স্ট্রিট নয়, কেন মোহাম্মদ সেলিম বিং দ্য স্টেট সেক্রেটারি অফ দ্য সিপিআইএম তিনি নিজে কেন দেখা করতে যাবেন, কেন হুমায়ুন কবিরকে আদৌ সেকুলার হতে পারেন এমন সম্ভাবনার কথা ধরে নেওয়া হচ্ছে? তিনটে প্রথমত এর একটা সার্টিফিকেট, মোহাম্মদ সেলিম যদি কারোর সঙ্গে কথা বলছে তার মানে সে সেকুলার বা সেকুলার হতে পারে, কিন্তু আমাকে তো আরএসএস লোকের সঙ্গে কথা বলতে হয়। আপনি কিন্তু একটা ব্রেকিং দিয়ে পরিষ্কার করে দিত। আচ্ছা, আমি পার্লামেন্টে ছিলাম, রাজ্যসভা মেম্বার ছিলাম, তখন প্রথম দিকে, এখন তো সব অন্যান্য অনেকে এসছে, ভাড়ার লোক এসছে, দলদল থেকে এসছে, একদম নাম ধরে বলতে পারি 90-এর দশকে যারা বিজেপির প্রতিষ্ঠাতা এবং আরএসএসের যারা প্রচারক তারা ছিল রাজ্যসভায়। আমি তাদের সঙ্গে গল্প করতাম, কথা বলতাম এবং জানতে চেষ্টা করতাম যে আরএসএসের ক্রিয়াকলাপ কার্যপ্রণালী কী। তখন পশ্চিমবঙ্গে আরএসএস ছিল না বলে আমার তো ধারণা ছিল না। তাহলে মহারাষ্ট্র থেকে যে এসছে, গুজরাট থেকে যে এসছে, উত্তরপ্রদেশ থেকে যে এসছে, মধ্যপ্রদেশ থেকে যে এসছে, খোদ দিল্লি থেকে যে এসছে, তুমি রাজ্যসভা সভাপতির লিস্ট দেখবে, তাহলে ওরা কোন অংশের লোককে নিয়ে আসছে, তারা কী করে, তারা কী বলে, এটা জানতে হয়, রাজনীতিতে জানতে হয়। আমি যখন সিপিআইএমে এসছি, আমার যে রাজনৈতিক গুরু ছিলেন, যেহেতু তখন জরুরি অবস্থা ছিল, উনি সিপিআইএমের কর্মসূচি পড়ানোর আগে আমাকে বলেছেন এসইউসির ইতিহাস কী আছে, আরএসপির ইতিহাস কী আছে, ফরওয়ার্ডের ইতিহাস কী আছে, সমাজবাদী পার্টি সোশ্যালিস্টের কী আছে, ডিএমকের কী আছে, এডিএমকের কী আছে, জনসংঘের কী আছে, এই সব তোমার পড়তে হবে। তোর পড়া মানে তো সেখানে চলে যাবে না, তারপরে তুমি সিদ্ধান্ত নাও। এবং এই জন্য রাজ্যসভায় আমাকে মজা করে বলতো যে অন্য দলগুলো হঠাৎ করে কোনো ইস্যু চলে আসলে অনেকে বলতে পারতো না, কারণ তাদের রিজিনাল পার্টি, তাকে তার কেন্দ্র থেকে জানতে হবে। তো আমার অথচ আমাদের বলতে হবে, বিরোধিতা করতে হবে। তখন অনেককে আমি বলতাম যে দেখো, তোমার পার্টির কর্মসূচি অনুযায়ী তুমি এই কথাটা বলো, সিপিএমে বলে না তোমার। তখন অনেকে বলে, আরে আপনি যেটা বললেন, পরে আমার নেতারা বললো যে হ্যাঁ, এটাই তোমার বলা ঠিক হয়েছে। কারণ আমি তো জানি তার একটা ঘটনা ঘটলে কে কোন দৃষ্টিতে ওটাকে দেখবে, তার শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে বলো বা তার রিজনাল দৃষ্টিভঙ্গি থেকে বলো, এটা রাজনীতি করতে গেলে এগুলো জানতে হয়। তাহলে একটা নতুন পার্টি জন্ম হলো পশ্চিমবঙ্গে, আর তাকে নিয়ে মিডিয়া তো হইচই করছে, তাহলে সেই অন্য কোনো দলের তার ঘোষণাপত্র কী আছে, বড় তো লিখিত কিছু নেই, সবই তো মৌখিক। তাহলে আমাকে তো মৌখিক কথাই বলতে হবে। আমি হিন্দুদের লাশ বলে দেবো, সেদিনটা খুব সেন্সিটিভ কথা, খুব ভালো কথা। আচ্ছা দেখো, একটা শব্দের, একটা সেন্টেন্সের, একটা যে কোনো জিনিসের এক একটা কাল থাকে, তো পিরিয়ড থাকে। তাই এটা কখন বলেছিল? যখন অধীর এবং সেলিমকে হারানোর কথা ছিল, সেটাও কখন হচ্ছে তারা যখন দাঁড়িয়ে মুর্শিদাবাদে ভোটটা হচ্ছে এবং সেলিম অধীর জিতে যেতে পারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন কিন্তু মিডিয়াটাকে, এখন ও মিডিয়া নয়, যেটা কেন করা হলো আমরা বলতে পারলাম যে এই যে গোটা বেলডাঙ্গার দাঙ্গা ঘটানো হলো মানুষকে ভাগ করার জন্য বিভাজনের রাজনীতি, এবং ওইটা থেকে এখনো মানুষকে বলছি যে এটা থেকে সাবধান, সাবধান, এই ধরনের ঘটনা হয়। এটা করায় বিজেপি, তৃণমূল করায়, মমতা করায়, মোদী করায়, যোগী করায়, অমিত শাহ করায়, শুভেন্দু এই কাজটা করিয়েছে, তখন কিন্তু তুমি গুরুত্ব দিচ্ছ না। এখন যখন ও কনফেস করে দিচ্ছে, এখন তো ওদের দাম নেই, এখন তো কোনো নিউজ ভ্যালু নেই। এটা নিউজ ভ্যালু তখন হতো যখন এটা করেছে আর ইনভেস্টিগেশন বলতো এটা মমতা করিয়েছে না মোদী করিয়েছে, এটা বিজেপির জন্য না তৃণমূলের জন্য, তখন সব চেপে গেল। আসলে এই ব্যাপারটা করছে, এটা কেন জানো তো? সিপিআইএমকে শূন্য করার জন্য, বামপন্থীদেরকে খাটো করার জন্য, বামপন্থাকে ধুলে মিশিয়ে দেওয়ার জন্য দেশ বিদেশে লক্ষ লক্ষ কোটি ডলার খরচ করা হয়েছে পাবলিক রিলেশন এক্সারসাইজ, one of the greatest public relation exercise in South Asia. এমনি হিলারি ক্লিন্টন রাইটার্সে চলে আসেনি, আর মমতার সঙ্গে বৈঠক করেনি, আর মমতা রাইটার্স থেকে মুখ্যমন্ত্রী হিসেবে নিচে নেমে এসে তাকে ওপরে গিয়ে তুলে নিয়ে যায়নি। যে আমি একদম এগুলো যখন তখন বলেছিলাম অনেকে দোষা হবে, যে কোথাও অর্ধমিটে নিচ্ছেন কেন? তাহলে এই যে বাইনারি তৈরি করা হলো হিন্দু মুসলমান, বিজেপি তৃণমূল, মোদী মমতা, এবং এই ভোটের সময় সেটা করার চেষ্টা হচ্ছিল। তাহলে সিপিআইএম এর বিরুদ্ধে সিদ্ধান্ত হচ্ছে এই বাইনারিকে আমরা ভাঙবো। এই বাইনারিকে ভাঙতে হলে একা সিপিএম নয়, তাহলে একা বামফ্রন্ট নয়, বামফ্রন্টের শরীর দুর্বল হচ্ছে, আমরা যেমন তুমি দুর্বল হয়েছি, কিন্তু আসলে মানুষের ঐক্য দুর্বল হয়েছে। তাহলে আমাদের সেটার জন্য মানুষের ঐক্য ঠিক করতে হবে, মেরামত করতে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে। দুই,
তিন হচ্ছে, এটা করতে গেলে বামফ্রন্টের বাইরেও যে বামপন্থী শক্তি আছে, ব্যক্তি, দল, গোষ্ঠী আছে, তাদের সঙ্গে যারা পরিবেশ নিয়ে, নদী নিয়ে, মানুষের জীবন জীবিকা নিয়ে, সাম্প্রদায়িকতা বিরোধী, মেয়েদের মর্যাদা নিয়ে, এই অভয়াকাণ্ডের সময় প্রতিবাদ যারা করেছে, এই তাদের সবাইকে জড়ো করতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওই বেলডাঙ্গার মতো করে হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ বিভাজনের রাজনীতি না হয়। তাই যেখানেই আমরা শুধু বলছি না, পাড়ায় মহল্লায় আমাদের পার্টির ব্রাঞ্চগুলোকে আমরা বলেছি, এখানে যেরকম এই ধরনের সম্ভাবনা দেখবে যে বিভাজনকে রিইনফোর্স করতে চাইছে, একজন লেখক যদি লেখক লিখছে, আমি তাকে ফোন করে কথা বলছি, আপনি কেন লিখলেন, একটা কে স্পন্সর করলো, কোন ভাবনায় বলেছেন? কারণ এই যে $1 মিলিয়ন এক্সারসাইজ আছে, যখন আবার বাংলা বাঁচানোর নাম করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এত কমরেডের মিথ্যা মামলা, ঘর ছাড়া, জেল, জরিমানা, খুন, জখম, হত্যা, শহীদ, সেই পথ ধরে আমরা যখন এই বাইনারিটা ভাঙছি, তাহলে এই বাইনারিকে যদি রিইনফোর্স করতে চায়, যে করবে তার সঙ্গে আমাকে মোকাবিলা করতে হবে। এবং সেই মোকাবিলাটা কিভাবে হবে তা আগে সেটা জানতে হবে, তার পেছনে কি আছে। রাজনীতিতে যা কিছু ঘটছে, টেলিভিশনের পর্দায় যা দেখছো, সেটা আসল নয়, সেটা সাজানো। পর্দার পিছনে কি আছে সেটা জানা দরকার। আর এই জন্যই রাগ হচ্ছে একটা বড় অংশে, যে সেলিম বাবু পর্দার পিছনে গিয়ে কি বললেন কেন? উনি তো যা ছিল সব কিছু তোমার পর্দার সামনে যেটা প্রজেক্টেড হচ্ছে সেটা দেখবো। আমি বললাম এই প্রজেক্টের পেছনে কে আছে সেটা আমার জানা দরকার। সেদিনকে আপনাকে আরো একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে, আমার প্রশ্ন না, মোকাবিলা করতে হবে আপনাকে। অনেকে আপনার দলের সমর্থক, তাদের প্রশ্ন, মোহাম্মদ সেলিম অন্তত গত 3টে ভোটের আমি 2004 যদি ছেড়ে দিই, বা 2009 যদি ছেড়ে দিই, 2014 যদি ছেড়ে দিই, তারপর থেকে আপনি 2019 এবং 2021 সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছেড়ে দেবে কারণ আমি প্রথম যখন ভোটে দাঁড়ালাম, সেটা হচ্ছে কলকাতা উত্তর পূর্ব, অনেকে জানেন, নতুনপুরকে মনে করাতে হবে। হ্যাঁ, সেটা অজিত পাজার বিরুদ্ধে দাঁড়ালাম। 24 বছর ধরে বামফ্রন্ট সরকারের আমলেও অজিত পাজাকে সেখানে হারানো যাচ্ছিল না। 1999 সালে আপনি যেখান থেকে হিরেন মুখার্জি জিতেছিলেন, যেখান থেকে সুনীল মৈত্র জিতেছিলেন, সেখানে আমরা দীপেন ঘোষকে দাঁড় করেছিলাম, অন্যদের দাঁড় করেছিলাম, কিন্তু ওকে হারানো যায়নি। তো আমি সেখানে লড়েছিলাম। আমি যখন সেখানে লড়েছিলাম, আমাদের পার্টি বলেছিল নর্থ ওয়েস্টে দাঁড়াতে, এবং আমি হিসেব করে দেখলাম নর্থ ওয়েস্টে মুসলমান ভোটারের সংখ্যা হচ্ছে 17%, আর নর্থ ইস্টে হচ্ছে 15%। তাহলে আপনি কি এই জন্য বলছেন যেখানে 17% আছে বলে? কিন্তু আমি তো চাইছি অজিত পাজার বিরুদ্ধে লড়তে। আচ্ছা। এবং যখন 99-তে লড়লাম, একটু জন্য মিস হলো, তখন এই প্রশ্ন হয়েছিল, যারা এই প্রশ্ন করছে, তুমি যেমন বললে তোমার সিনিয়ররা, যে মুসলমান অধ্যুষিত, তখন আজকালে লেখা হয়েছিল যে হিন্দু অধ্যুষিত এলাকায় কেন মোহাম্মদ সেলিম দাঁড়ানো। ইন্টারভিউতে প্রথম লাইন ছিল, তখন এটা ছিল যে আপনি মালদায় দাঁড়ালেন না, মুর্শিদাবাদে দাঁড়ালেন না, আপনি কলকাতায় কেন দাঁড়ালেন? কারণ দেশ ভাগের পরে অলিখিত কথা গেছে যে কলকাতায় কোনো মুসলমান দাঁড়াবে না লোকসভায়, শুধু কলকাতা নয়, কোনো মেট্রো সিটিতে কোনো মুসলমান দাঁড়াবে ঠিক। আগে একমাত্র ব্যাঙ্গালোর থেকে জাফর সাহেব জিততেন, আর নাহলে দিল্লিতে ওই যেটা আছে জামা মসজিদ এলাকা আছে, চাঁদনি চক আছে, ওখান থেকে কোনো মুসলমান দাঁড়াতো, জিতত না। তারপর থেকে এটা অলিখিত ছিল। আমি সেই দিকটা ভাঙলাম। আবার আমি পরের ভোটে ইন্টারভিউতে দাঁড়ালাম, সেটা সুলতান আহমেদ একবারে ঘাঁটি কেটে বসেছিল, ডন ছিল, আমি না। পরে তৃণমূলের নেতা হয়েছিল, কিন্তু যখন কংগ্রেসের নেতা মমতা যখন গলায় ওই ফাঁসি লাগাবার নাটক করেছিলেন না সাল নিয়ে, তখন অধীর চৌধুরী এবং সুলতান আহমেদের ভিলেন করেছিলেন যে ওরা যেহেতু কংগ্রেসের টিকিট পায়, আমি আত্মহত্যা করবো। সেই সুলতান আহমেদকে মমতা ব্যানার্জি কংগ্রেস আর তৃণমূলের যৌথ প্রজেক্টে সে দাঁড়ালো, আমি তার বিরুদ্ধে দাঁড়ালাম এবং তাকে হারালাম একদম। আচ্ছা, আমি যখন রায়গঞ্জ থেকে দাঁড়ালাম, সেখানে তো প্রিয়দাস মুন্সি এবং তারপরে দীপক দাস, তাহলে বলছে ওখানে কেন মোহাম্মদ সেলিমকে দাঁড়াবো? অথবা প্রিয়দাস মুন্সি দাঁড়াতে পারে, দীপক দাস মুন্সি দাঁড়াতে পারে, সিদ্ধার্থ রায় ছিলেন এক সময়, জিতেছিলেন, এমপি হয়েছিলেন। কলকাতা থেকে সিদ্ধার্থ রায় দাঁড়াতে পারে, মোহাম্মদ সেলিমকে দাঁড়াতে পারে না। তাহলে এটা হচ্ছে, এটা কোনো সাংবাদিক এটাকে খাওয়ায় কেন? কারণ আমার নামের সঙ্গে মোহাম্মদ শব্দটা লাগে। এটা তখনও বলেছিলাম যদি অন্তত আমার নামের পেছনে একটা বিশ্বাস চৌধুরীও লেখা থাকতো, যেমন সাইফুদ্দিন চৌধুরী, যেমন গনি খান চৌধুরী, তাহলে এত আপত্তি হবে। নামের আগে মোহাম্মদ কেন? যে এই জন্য দেখবে এই যে হুমায়ুন আছে, বিজেপি এগুলো বলে ডগ হিস্ট্রি, এটা ডগ হিস্ট্রি, সাংবাদিকের মধ্যে আগে তত্ত্বে ঢুকে গেছে, এটা বলে ইসলামোফোবিয়া। পরিষ্কার বলছে ইসলামোফোবিয়া, এটা আমাদের বামপন্থীদেরকে এটা বুঝতে হবে। এটা গোটা বিশ্বে ইসলামোফোবিয়া আছে, এটা মোহাম্মদ সেলিম বলে না। তাহলে সঙ্গে সঙ্গে মনে করে একটা জোব্বা পরে আছে, একটা টুপি আছে, একটা দাড়ি আছে, তাহলে বোধ হয় এই বিপদ হয়ে গেল দেশে, এই দেশের বিপদ হয়ে গেল। এটা 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 যে একদম 9/11-এর পর থেকে এটা শেখানো হয়েছে।
এখন মোহাম্মদ সেলিমের দাড়িও নেই, জব্বাও নেই। তখন মুসলমানদের মধ্যে থেকে প্রচার করে ওই সুলতান তৃণমূলের লিফলেট আছে আমার কাছে এখনো রাখা, যখন ইত্যাদিতে আমি দাঁড়িয়েছিলাম তখন তাতে মোহাম্মদ সেলিম কেন মুসলমান নয় তার একটা পয়েন্টে পৌঁছাচ্ছে, একটা লিফলেট দিয়েছিল তৃণমূল কংগ্রেস বেনামে। আর এবারে মুর্শিদাবাদে যখন ভোটে দাঁড়িয়েছে, এ তো অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য হুমায়ুনটা বলছে, কিন্তু তুমি জানো এই মুসলিম ফান্ডামেন্টালিস্টদের দিয়ে 14টা মিথ্যে কথা লিখে প্রচার করেছিল মোহাম্মদ সেলিম কেন অ্যান্টি মুসলিম। এখন যদি তাহলে মুসলমানদের কি বোঝাচ্ছে অ্যান্টি মুসলিম, আর হিন্দুদেরকে বোঝাচ্ছে হচ্ছে প্রো মুসলিম। এই যে তুমি বলছো যে কথাগুলো, এটা দু রকমেরই কথা। আমাদের দলের একটা প্রশ্ন এটা বলেছে, এটা আমার পরিষ্কার করতে হবে, অনেকটা জেনুইন বামপন্থী ঘরানার লোক, বামপন্থী ভাবনার লোক, তাদের কাছে একটা এটা স্বপ্ন মনে হয়। কারণ তার আগে ও বাবরি মসজিদ, তার আগে ওই ভাগ করা 70-30, তারপর হচ্ছে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া, এসব কথা বলেছে। আচ্ছা, তৃতীয় হচ্ছে তাকে তোরা বোঝা উচিত, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি বা আমি কারোর সঙ্গে যদি কথা বলি, অনেকে ট্রেনে যেতে যেতে কথা বলে, অনেকে বিয়ে বাড়িতে দেখে কথা বলে, আকস্মিকভাবে হয়, অনেকে পরিকল্পিতভাবে কথা বলে। কথাবার্তা বলা মানে কিন্তু একটা সম্পর্ককে তুমি একদম সিল করে দিচ্ছ, তাদের নয় আজকের দুনিয়ায়। সেটা কি কথা? আমার যদি কোনো লুকি হতো, তুমি বললে আলু হোসেন নয় কেন একটা বললে, তাহলে আমি তো ওইখানে দেখতাম মিডিয়া আছে, তাহলে তো অনেকের পেশাটা যদি বেরিয়ে যায়, মুখ লুকিয়ে যায়, বা পাজামা যদি না পরে একটা প্যান্ট শার্ট জ্যাকেট পরে শীতের দিনে কোট প্যান্ট টাই পরে টুপি পরে চলে যেতে পারতাম। কিন্তু আমি তো আমার এটা কলকাতা শহরে যে কোনো হোটেলে গেলে পার্কিং থেকে আরম্ভ করে ডোরম্যান থেকে আরম্ভ করে হোটেলের রিসেপশন থেকে সবাই চেনে, সবাই বলবে কি আছেন, কেমন আছেন, অনেকদিন পরে এলেন, এই প্রথম এলেন, একটা কথা বলতে হয়। আমি যখন বেরিয়ে আসছি, আমি দেখছি একটা টেলিভিশন ক্যামেরা আছে, আমি গাড়িতে উঠলাম না, রিসেপশনের সামনে আসে গাড়িটা ফোটে করতে, কারণ আমি যে গাড়ি ঢুকে যেতাম ওই খবর সেন্সিটাইজ করতে ওটাকে। তখন আমি হেঁটে চলে এলাম এক্সিট গেটে, কারণ ওকে গেটের মধ্যে ঢুকতে ফেস করতে চাই, গেটের বাইরে থেকে ও ক্যামেরা থাকতে হচ্ছে, লাইভ চালিয়ে আছে বলে আমি তো গাড়ি ঢুকতে পারতাম, গাড়ি আমি যাচ্ছি গিয়ে উঠছি। সেদিন আজকে একটা জনবহুল জনসভা আপনি করলেন, এবং এখানে আরো একটি টুইস্ট আমরা দেখলাম যে মীনাক্ষী মুখার্জির বক্তব্য আপনি ওভারফোন মানুষকে শোনালেন, অসম্ভব ইনোভেটিভ। ব্যক্তিগতভাবে এটা আমার লাগলো। আমি সেই জায়গায় পরে আসছি সোনামুখীতে, এবং শুনছিলাম যে এখানে আপনাদের, আমি এই প্রশ্ন কেন করছি সেটা আমি বলছি, একটি ওয়ার্ডে 2000 জন বাসিন্দা, সেই ওয়ার্ড থেকে 450 জন একটি মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি নিজের চোখে দেখলাম সংখ্যাটা কম বেশি হয়, কিন্তু আমি নাম করবো না কোনো স্যাটেলাইট চ্যানেলে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে ফ্যাব 4 4টি আসনে সিপিআইএম 4টি আসনকে কেন্দ্র লক্ষ্য করে লড়াই করতে নামছে। কোথাও সংখ্যাটা 10, কোথাও 12। তাহলে একটা কথা আপনি আমাকে বলুন, সাধারণ মানুষ যারা তৃণমূলের উপরে বিতশ্রদ্ধ, তারা যদি জানে যে সিপিআইএম 4টি আসনকে কেন্দ্র করে লড়াই করতে নামছে, তাহলে আপনাদেরকে ভরসা করবে কেন? আপনাদের লক্ষ্য 4টি আসন। 4টি কে বলেছে? মিডিয়া দেখা গিয়েছে। আমি চ্যানেলের নাম মিডিয়া সবসময় সত্যি কথা বলে কে শিখিয়ে দেওয়া, সত্যি কথা জানতে পেরেছি। মিডিয়া তার আগে তো বলো যে মিডিয়া সত্যি কথা বলে না। দুই হচ্ছে, আচ্ছা তাহলে সোনামুখী আছে না, নেই। তাহলে লালগড় আছে, 4টে আসন। আমি গত 4 দিনে আমি যে সভাগুলো করেছি, আমি লালগড়ে গিয়ে সভা করলাম, আমি পান্ডুয়ায় করলাম, আমি কালকে পান্ডুয়ার পরে উত্তর নোয়াপাড়াতে করলাম, উত্তর আজকে সোনামুখী করছি। তাহলে কোনটা? তাই যদি আমি 4টে হতো তাহলে আমি যদি 4টে কনসেন্ট্রেট করতাম। আমরা 294 আসনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ক্ষমতা নেই। শুনুন, উনার বলছে আচ্ছা মিডিয়া মিথ্যে কথা বলবো না, উনার মিডিয়া থেকে প্লাস মিডিয়ার লোক, আবার চিট ফান্ডের লোক, আবার জেল খাটার লোক, আবার তৃণমূলের লোক, তাহলে তো 4 দিন মিথ্যেবাদী। এবং ওসব জানতো মনে করে, ও নিজে জানতো না যে মমতার এত তাড়াতাড়ি করেছে মমতাকে জেলে করবে। ও নিজে জানতো না যখন জেলে ছিল যে মমতাকে আমার মুখপাত্র করবে। আর ও সিপিএম কি করেছে জানেন? ও নিজে জানে না এখনো সামনের মাসে কি করবে, ওকে কোন কোম্পানি ভাড়ায় কিনবে, কত টাকা দিয়ে কিনবে জানে, যেটা ভাড়ায় থাকে। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি সত্যি 4টে 5টা আসন 10টা আসনকে কেন্দ্র করে লড়াই করছেন? কেন 294 আসনে আমরা প্রস্তুতি নিচ্ছি। 294 আসনে আমরা লড়বো না। বামফ্রন্ট যখন আমরা করেছি, যখন থেকে সিপিআইএম 294 আসনে লড়ে না। তারপরে আমরা কি বলেছি, আবার বুঝতে হবে, সবসময় বলি এটা তো মুখস্থ হয়ে আসতে হবে। 1,
সিপিআইএম তার তাগদ এবং শক্তি বাড়াচ্ছে। যত আসনে গতবারও সিপিএম লড়েছিল তার থেকে এবারে বেশি আসনে লড়বে সিপিআইএম। আচ্ছা। তারপরে বামফ্রন্টের অন্য শরীররা যত আসনে লড়েছিল তার থেকে কম আসনে লড়বে, কিন্তু বামফ্রন্ট থাকবে। আচ্ছা। কারণ যেভাবে তুলনামূলকভাবে এই যে পঞ্চায়েত নির্বাচন, প্রতিরোধের ভাষা, আন্দোলন, সংগ্রাম, সংগঠন, বুথ লেভেলের সংগঠন, এসআইআর এর সময় বিএলএ কে কোথায় কত দিয়েছে তার তথ্য তো আমার কাছে আছে। তুই একটু আগে বললে একটা কথা বলি, তাহলে সেই শক্তিটা আছে। তার সেই জন্য আমরা আরো বামপন্থী দল যেমন সিপিআইএম এর লিবারেশন, এরকম আরো অনেক নকশাপন্থীদের নানা রকমের গোষ্ঠী আছে, তাদের সঙ্গে কথা বলছি। আবার যারা নকশাপন্থী নয় কিন্তু বামফ্রন্টের মধ্যে নেই, এরা ব্যক্তি হতে পারে, দল হতে পারে, গোষ্ঠী হতে পারে, তাদের সঙ্গে কথা বলছি। অনেক সিভিল সোসাইটির মুখ আছে যারা বিজেপি এবং তৃণমূলের প্রতি বিতশব্দ, তাদের সঙ্গে কথা বলছি। এই যে লেফট কনসলিডেশন হবে, কারণ আমরা বলেছি পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় বামপন্থা পুনরুত্থান দরকার। আমরা বামপন্থা পুনরুত্থান বলেছি, সিপিআই এর পুনরুত্থান বলিনি। কিন্তু এই বামপন্থা পুনরুত্থান অনেকে মনে করতো সিপিএম কে বাদ দিয়ে হবে, তারা এখন ভুলটা বুঝেছে, তারা এখন বলছে সিপিএম কে নিয়েই হবে। রাজনীতি আর 30 বছর ধরে এই বাংলার রাজনীতি যেটা যেটা পরিষ্কার বলবো, 30 বছর ধরে একদল মনে করেছে একটা অল্টারনেটিভ লেফট করতে হবে, বিকল্প বাম, মানে সিপিএম কে বাদ দিয়ে। আর আমরা বলেছি একটা বাম বিকল্প তৈরি করতে হবে। আজকে সব বামপন্থীরা বামপন্থীরা তারা মেনে নিয়েছে যে বাম বিকল্প করতে হবে, বিকল্প বাম বলে কিছু নেই। এটা মেনেছ? তাহলে সেটা হচ্ছে একটা সিপিএম এর রাজনীতির জয়। এর জন্য অনেকে না আজকে সিপিএম এর উপরে 30 বছর ধরে এর জন্য অনেক কাঠখড় দিয়েছে। অনেকে সিপিএম ভেঙে গিয়েছে, অন্য দল তৈরি করেছে। অনেকে সিপিআইএম এর শত্রু তারা একটা হয়েছে। অনেকে লেনিনের টাকায়, এই মমতার টাকায় লেনিনের ছবি লাগিয়েছে। অনেকে মমতার মধ্যে লেনিন খুঁজে পেয়েছিল, কিন্তু সিপিআইএম তার রাজনীতির জায়গা একদম স্পষ্টভাবে ছিল, দৃঢ়ভাবে ছিল, মানুষকে সঙ্গে নিয়ে তার শ্রেণীকে সঙ্গে নিয়ে। আজকে বিকল্প বাম নয়, বাম বিকল্পকে তুলে ধরতে হবে। এবং সেই বাম বিকল্পটা শুধু বামফ্রন্ট নয়, বৃহত্তর বাম। তারপরেও আমরা বলছি এটা হচ্ছে উপরি। এরপরেও যদি কেউ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সাচ্চা ইমানদারির সঙ্গে লড়তে চায়, তাদের সবাইকে আমরা স্বাগত জানাবো। আসল দিই বা না, সবটা আসনের জন্য নয়, লড়াইটা অনেক তীব্র। কারণ যে ফাঁসিবাদী যে উত্থান হচ্ছে, সেই ফাঁসিবাদী শক্তিকে যদি রুখতে হয়, আক্রান্ত যত অংশের মানুষ আছে, প্রান্তিক মানুষ আছে, তাদের সঙ্গে আমাদের একটা ব্রিজ তৈরি করতে হবে। এবং সেখানে আমি যদি দেখি আমাদের যে ক্ষেত আমরা তৈরি করছি সেখানে অন্য কেউ বিষ ছড়িয়ে দিচ্ছে, তাহলে আমাকে এখানে যেতে হবে, সেটাকে আটকাতে হবে। সেখানে যদি অন্য কেউ চাষ করছে, তাহলে আমাকে দেখতে হবে যে আমি যে চাষ করছি সেই চাষ যদি করে, তাহলে আমরা একসঙ্গে করতে পারি কিনা, চাকরি দিতে পারি কিনা। এটা রাজনীতি। সেখানে আমি আর 3টে প্রশ্ন আপনাকে করবো, আপনি অত্যন্ত ব্যস্ত, আমি আর বেশি সময় লাগবে। আপনাদের এই বৃহত্তর ঐক্যের মধ্যে কি নওশাদ সিদ্দিকী থাকবেন বা তার দলে? নওশাদ সিদ্দিকী ব্যক্তি বলে হয় না, একদমই দল। এই জন্য আইএসএফ তৈরি করেছিল, আইএসএফের সঙ্গে আমাদের কথা হচ্ছে, এবং এখনো পর্যন্ত যে কথা হচ্ছে ওরা বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে শক্তিশালী করবে এবং বামফ্রন্টের সঙ্গে থাকবে, এরকমই আশা ব্যক্ত করেছে, এরকমই তারা বলেছে। এবং এখন হচ্ছে কটা আসন আমরা দেবো, এবং সে আসন আমরা এখনই ফসলা করতে পারি, কিন্তু একটা বড় অংশ হয় যে অন্য যে বাম শরীররা আছে তাদেরকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। তারা কতটা স্যাক্রিফাইস করতে রাজি হবে তার উপর নির্ভর করে কত তাড়াতাড়ি আমরা সমঝোতা করতে পারি। সেগুলো যতটা বলা যায় হুমায়ুন কবিরের সঙ্গে ঠিক কি কথা হলো, কি কথা? তাহলে একদম নওশাদ সিদ্দিকী বললে একদম না দল, হুমায়ুন সিদ্দিকী কেন? বামফ্রন্ট কোনো যে ব্যক্তির সঙ্গে সমঝোতা করে না, দলের সঙ্গে করে। ঠিক কি কথা হলো? দল নাম বলো তো। জামাতে উন্নয়ন পার্টি। এই যে মজা হয় কি, জামাতে উন্নয়ন পার্টি বিজেপি বলে দিচ্ছে হুমায়ুন, মোগল সম্রাট, এইসব শব্দগুলো বলে, তার একটা দল আছে। ঠিক আছে, জনতা উন্নয়ন পার্টি, তার প্রধানের সঙ্গে কতটা জনতা আছে, কতটা উন্নয়ন হবে, কতটা পার্টি, সেটা আমাদের দেখতে হবে। কি তারপরে তাদের কর্মসূচি কি, কাদেরকে নিয়ে করছে, একজন তো ব্যক্তি নয়। তার মধ্যে সেই জেলখাটা আসামি আসছে না, কালকে তৃণমূলের যে দুর্নীতির বিরুদ্ধে লড়ছি তারা আসছে না, বিজেপি থেকে আসা অংশ আসছে না, কংগ্রেস থেকে আসা অংশ আসছে না, আমাদের বামপন্থী সমর্থক দল দিয়ে আসছে, সেগুলো দেখতে হয়। তারপরে আমরা আমাদের পার্টিটা আলোচনা করব, নানান দিক থেকে আমরা ফিডব্যাক নিচ্ছি। তারপরে সিপিএম এত সহজে কারোর সঙ্গে চলেও যায় না, আর কাউকে সংযোগ। সেদিন তো কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের একটি বক্তব্যকে ঘিরে অনেকের সেন্টিমেন্ট হার্ট হয়েছে, আপনার দলের সমর্থক, কর্মী, নেতৃত্ব তারা, যে আমার দলের রাজ্য সম্পাদককে তিনি এভাবে কথা বলছেন, এখনো কেন আমার দল বা আমার দলের রাজ্য সম্পাদক কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে চলছে এই ব্যাপারে?
আমরা বলেছি পরিষ্কার কথা, বিজেপি তৃণমূল সব শক্তিকে আমরা একটা করতে চাই। আমি একদম খুব নিরীহভাবে বলেছি, আমরা একটা কাঁথা সেলাই করছি, শীতকালে বলেছিলাম, শীতের শুরুতে নবজাতক যখন আসে তার আগে বাড়ির যারা গার্জিয়ান হয়, ঠাকুমা দিদিমারা হয়, তারা কাঁথা সেলাই করে আমাদের বাংলায়। তাতে অনেকের কাপড় শাড়ি এই কাপড়গুলো নিয়ে সেলাই করে। এবার কংগ্রেসকে ঠিক করতে হবে, বিজেপি তৃণমূল বিরোধী যে কাঁথা আমরা তৈরি করছি, নতুন বাংলায় যেটা আমি করবো, আমরা যেটা করবো নবজাতকের জন্য যে কাঁথা তৈরি হবে, তাতে কে তার অংশটা দেবে, কে তার অংশ দেবে না, এবার কংগ্রেস ঠিক করবে। আমরা বলেছি তো, আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছি, কেউ যদি পারে না বলে আমাদের ডাকো না। কথা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, একলা চললে আগে একটা ডাক পাঠাতে হয়। আমরা এখন ডাক পেয়েছি, এবার যারা ডাক শুনতে চাইছে তারা স্বাগত, যারা ডাক শুনতে না রাস্তা মাপো। সেদিনটা এতটা সময় দিলেন, অগ্রিম ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার শেষ প্রশ্ন, শিমুল 2024 সালের নির্বাচনের আগে আমার মনে আছে শিমুল নিয়ে আপনি অত্যন্ত স্বপ্নালু ছিলেন, আশাবাদী ছিলেন। আপনি বলেছিলেন রেজারেকশন হবে, আমার কোট আনকোট আপনি বলেছিলেন শিমুলকে আবার রাজনীতির ভরকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। 18 তারিখ প্রধানমন্ত্রী, 28 তারিখ মুখ্যমন্ত্রী, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সভা বন্ধ, মানুষ জানতে চাইছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি শিমুলের মানুষ হতাশায় ভুগে সেদিন না। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শিমুলবাসীর উদ্দেশ্যে, পশ্চিমবাংলাবাসীর উদ্দেশ্যে নির্বাচনের আগে স্পষ্ট বার্তা। এই যে আমি সোনামুখী আজকে এলাম, যতদিন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আসি, আমি খুব কনসিয়াসলি কলকাতা থেকে আসি যখন বাঁদিকে তাকাই না, আমি যখন ফিরি আমি ডান দিকে তাকাই না, কারণ একটা শ্মশান, যেটা একটা আজকে সামনে দেখো শুধু একটা শিমুল একটা গাড়ি কারখানার নাম, যে কোনো আমাদের মেট্রো সিটিগুলো দেখো দেশে, দুটো মেট্রো সিটি যখন বাড়তে থাকে মাঝখানে একটা করিডর তৈরি হয়, ইন্ডাস্ট্রিয়াল করিডর, এবং সেখানে শিল্পাঞ্চল গড়ে ওঠে। তাহলে যেভাবে দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ বাড়ছিল, জায়গা দেওয়া যাচ্ছিল না শিল্পের জন্য, কলকাতা স্যাচুরেটেড, হাওড়া স্যাচুরেটেড, সেখানে হাওড়া হুগলির যে ইন্ডাস্ট্রিয়াল বেড এবং রানীগঞ্জ এই যে দুর্গাপুরের যে ইন্ডাস্ট্রিয়াল বেড, তারা এই এক্সপ্যানশনটা হতো, তার মাঝখানে শিমুল একটা হাব হিসেবে গড়ে উঠত। তাহলে কন্যা ভ্রূণ হত্যা, যেমন আমি অনেক আগে বলেছিলাম, উত্তর ভারতে যখন যেতাম তখন সব সাইনবোর্ড লাগানো থাকতো গ্যারান্টি কে সাথ লড়কা পয়দা হোগা, তার মানে আসলে কন্যা ভ্রূণ হত্যা করার সেন্টার রয়েছে। ওটা হচ্ছে আমাদের রাজ্যের শিল্পের সম্ভাবনার ভ্রূণ হত্যা, বিজেপি তৃণমূল মিলে করেছে এবং ওটা শ্মশানে পরিণত হয়েছে। আমরা হচ্ছি সুকান্ত ভট্টাচার্যের যারা শিষ্য, আমরা কি বলি, যতক্ষণ ধেয়ে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবে যান, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্ন দেখেছিলেন, একটা সম্ভাবনাকে কাজে লাগাচ্ছিলেন। মোদী মমতারা মিলে এই স্বপ্নকে বাঞ্ছাল করেছে। আমরা একমাত্র শিল্প নয়, আবার আমার কৃষিকে আমাদের সংহত করে যদি শিল্প সম্ভাবনা গড়ে তুলতে পারি তবে বাংলার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার করলেন মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য সম্পাদক। কৃতজ্ঞতা জানিয়ে ব্যস্ততার মধ্যে, অসম্ভব ব্যস্ততার মধ্যে ছুটে বেড়াচ্ছেন 67-68 যুবক, প্র্যাকটিক্যালি ছুটে বেড়াচ্ছেন, বুঝে নেওয়ার চেষ্টা করলাম। সিপিআইএম সরকারে নেই, ক্ষমতায় নেই, ওনারা বলেন দরকারে আছেন, প্রবলভাবেই গত দুদিন ধরে মেইন স্ট্রিম মিডিয়াতেও আছেন। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম ঠিক কী করতে চাইছে সেটা বলার জন্য আমি বা অন্য কেউ না, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমই যোগ্যতম ব্যক্তি বলে মনে করেছিলাম। তার বক্তব্য আপনাদের কাছে